নমস্কার বন্ধুরা, আমি মিষ্টি, আপনাদের হোস্ট। আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জিওটিক্যাল। ভাবুন তো, যদি কোনো দেশের নির্বাচিত সরকার বা রাষ্ট্রপতি রাতারাতি শুধুই একটি পুতুল হয়ে যায় আর দেশের আসল ক্ষমতা সম্পূর্ণভাবে একটি সেনা দলের হাতে চলে যায়। হ্যাঁ, আজ আমরা কথা বলছি মধ্যপ্রাচ্যের শক্তিশালী দেশ ইরানের ব্যাপারে, যেখানে এক বিশাল পাওয়ার শিফট বা ক্ষমতার হাতবদল ঘটে গেছে। সোর্স থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী ইরানের শক্তিশালী সেনা দল আইআরজিসি নিঃশব্দে সকলের পুরো নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নিয়েছে এবং রাষ্ট্রপতির ক্ষমতা ব্লক করে দিয়েছে। এই ঘটনা শুধু মধ্যপ্রাচ্যে নয়, সরাসরি ভারতের তেলের বাজারে এবং শান্তি প্রক্রিয়াকেও গভীর সংকটে ফেলতে পারে। আজকের এই বিশ্লেষণে আপনার চোখ খুলে দেবে। তাই ভারতের ভবিষ্যৎ এবং বিশ্বনীতির এই খেলা বুঝতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। আর এই রকম সত্য ও নির্ভুল খবর পেতে এখনই জিওটিক্যাল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন। প্রথমেই আমাদের বুঝতে হবে ইরানের আসল ক্ষমতার কাঠামোটা ঠিক কেমন। আপনারা জানলে অবাক হবেন যে ইরানে একটি দ্বৈত শাসন ব্যবস্থা বা ডুয়েল পাওয়ার সিস্টেম কাজ করে। প্রাপ্ত তথ্য অনুযায়ী ইরানের সবচেয়ে বেশি এবং আসল ক্ষমতা থাকে সুপ্রিম লিডারের হাতে। সম্প্রতি এক হামলায় ইউএস এবং ইসরায়েলের আগের সুপ্রিম লিডার আলী খামেনিকে হত্যা করেছে এবং তারপর নতুন সুপ্রিম লিডার হয়েছেন তার ছেলে মুজতাবা খামেনি। সোর্স বলছে এই সুপ্রিম লিডারের হাতে দেশের মিলিটারি, মসজিদ, বিচার ব্যবস্থা থেকে শুরু করে মিডিয়া সবকিছু নিয়ন্ত্রণ থাকে। তাকে ছাড়া ইরানে একটা ঘাসের পাতাও নড়তে পারে না। অন্যদিকে ক্ষমতার দ্বিতীয় অংশটি থেকে নির্বাচিত সরকারের কাছে, যার ক্ষমতা খুবই সীমিত। বর্তমানে ইরানের রাষ্ট্রপতি হলেন মাসুদ পেজেশকিয়ান। তার অধীনে মূলত কিছুটা প্রশাসন এবং অর্থনীতি থাকে, কিন্তু তাকেও সুপ্রিম লিডারের নির্দেশেই কাজ করতে হয়। কিন্তু বন্ধুরা, এই দুয়ের মাঝে একটা আসল এবং গুপ্ত স্তম্ভ আছে, যার নাম ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি। বর্তমানের এই পুরো রাজনৈতিক সংকট এবং তক্তাপলটের মূলে রয়েছে এই সেনা দলটি। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, আইআরজিসি কি শুধুই একটা সাধারণ সেনা দল? একদমই না। সোর্স আমাদের জানাচ্ছে যে সাধারণ দেশে যেমন সেনাবাহিনী সিভিলিয়ান বা অসামরিক সরকারের অধীনে কাজ করে, ইরানে কিন্তু তা হয় না। সেখানে আইআরজিসি একটি প্যারালাল স্টেট বা সমান্তরাল সরকারের মতো কাজ করে। সামরিক এলিট ইউনিট, কুদস ফোর্স এবং মিসাইল প্রোগ্রাম, এই সব কিছু পুরোপুরি আইআরজিসির অধীনে আসে। শুধু তাই নয়, ইন্টেলিজেন্স নেটওয়ার্ক থেকে শুরু করে ইরানের তেলের খনি, কনস্ট্রাকশন এবং টেলিকম সেক্টরের মতো গুরুত্বপূর্ণ অর্থনৈতিক খাতগুলো আইআরজিসি সরাসরি নিয়ন্ত্রণ করে। তাই বিশেষজ্ঞরা একে ইরানের সবচেয়ে শক্তিশালী অনির্বাচিত প্রতিষ্ঠান বলে মনে করেন। বন্ধুরা ভাবুন, একটা দেশের সেনাবাহিনী যদি তেলের খনি আর টেলিকম কোম্পানি চালায়, তবে দেশের অবস্থা কি হতে পারে? এই ধরনের জিওপলিটিক্যাল সত্যগুলো মূলধারার মিডিয়া অনেক সময় এড়িয়ে যায়। তাই ভিডিওটি লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে এই তথ্য সবার কাছে পৌঁছে দিন। তাহলে হঠাৎ করে ইরানে এই তক্তাপটল কেন হলো? সোর্স থেকে প্রাপ্ত তথ্য বলছে গত ৩৫ বছর ধরে আলী খামেনি ছিলেন ইরানের ক্ষমতার আসল ব্যালেন্সার। কিন্তু তার মৃত্যুর পর পুরো সিস্টেমে এক ধরনের অস্থিরতা বা ইনস্টেবিলিটি তৈরি হয়েছে। নতুন সুপ্রিম লিডার মোজতাবা খামেনির ইমেজ খুব একটা বড় নয় এবং তিনি কোনো প্রথাগত ধর্মীয় নেতা বা ট্র্যাডিশনাল ক্লেরিকও নয়। তিনি মূলত একজন ব্যাকরুম ফিগার হিসেবে পরিচিত। যেহেতু নতুন সুপ্রিম লিডার একটু দুর্বল, তাই আইআরজিসির ওপর তার নিয়ন্ত্রণ বা অথরিটি অনেকটাই কমে গেছে। এর সাথে যুক্ত হয়েছে বর্তমানের যুদ্ধের পরিস্থিতি। এই যুদ্ধকালীন এমার্জেন্সি অবস্থায় সবাইকে বাধ্য হয়ে আইআরজিসির কথাই শুনতে হচ্ছে, কারণ সাধারণ সরকার যেখানে কিছুই করতে পারছে না। এই তক্তাপটল কিন্তু প্রথাগত কোনো মিলিটারি ক্রু নয়। সোর্সের ভাষায় এটি একটি সফট ক্রু বা ক্রিপিং মিলিটারি টেক ওভার। অর্থাৎ রাস্তায় কোনো ট্রাঙ্ক নামেনি বা সংবিধান বাতিল করা হয়নি, কিন্তু খুব সূক্ষ্মভাবে আইআরজিসি সমস্ত নিরাপত্তা এবং সামরিক কৌশল নিজেদের হাতে তুলে নিয়েছে। অসামরিক সরকার আজ ইরানে প্রায় অপ্রাসঙ্গিক হয়ে গেছে। রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান
স্বাধীনভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না। তিনি এখন বিশ্বকে দেখানোর জন্য একটি নামমাত্র বা সিম্বলিক অথরিটি হয়ে দাঁড়িয়েছেন। সব গুরুত্বপূর্ণ মন্তক এবং তেলের মতো স্ট্র্যাটেজিক সেক্টর আজ আইআরজিসির নির্দেশে চলছে। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। একজন ভারতীয় হিসেবে আপনাদের মনে হতেই পারে, ইরানের এই অভ্যন্তরীণ ঘটনায় ভারতের কি এসে যায়? এর প্রভাব ভারতের উপর মারাত্মক হতে পারে। সোর্সগুলো বিশ্লেষণ করে আমরা দুটো প্রধান দিক দেখতে পাই। প্রথমত, তেলের বাজার বা অয়েল মার্কেট। সোর্সে স্পষ্টভাবে উল্লেখ আছে যে আইআরজিসির এই উত্থানের ফলে তেলের বাজারে একটা বড় শক বা ধাক্কা আসতে পারে, যা ইতিমধ্যেই সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। ভারত তার চাহিদার একটি বড় অংশে তেল আমদানি করে। যদি বিশ্ববাজারে তেলের দাম বাড়ে, তবে ভারতে পেট্রোল এবং ডিজেলের দাম বৃদ্ধি পাবে, যার সরাসরি প্রভাব পড়বে আমাদের দেশের মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশনের ওপর। দ্বিতীয়ত, শান্তি প্রক্রিয়ায় বাধা ও পাকিস্তানের সাথে তুলনা। সোর্স আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ের দিকে নজর দিতে বলছে। যখন আপনি কোনো দেশের সিভিলিয়ান বা নির্বাচিত সরকারের সাথে কথা বলেন, তখন আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের একটা রাস্তা থাকে, কিন্তু মিলিটারির সাথে আপনি কি কথা বলবেন? সোর্সে এর চমৎকার উদাহরণ দেওয়া হয়েছে আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তান ও ভারতের সম্পর্ককে টেনে। ভারত যতই পাকিস্তানের সিভিলিয়ান সরকারের সাথে শান্তি আলোচনা করুক না কেন, আসল সিদ্ধান্ত নেয় পাকিস্তানের আর্মি, যার ফলে সমস্যার সমাধান হয় না। ঠিক একই অবস্থা হতে চলেছে ইরানের ক্ষেত্রে। ভারত বা অন্য কোনো দেশ যদি ইরানের সরকারের সাথে কোনো চুক্তি করতে যায়, তবে তা সফল হবে না, কারণ আসল সিদ্ধান্ত এখন থেকে আইআরজিসি নেবে। বন্ধুরা, দেশের সাধারণ মানুষের পকেটে এর প্রভাব পড়বে। একজন সচেতন ভারতীয় নাগরিক হিসেবে এই বিষয়গুলো জানা অত্যন্ত জরুরি। আপনি কি মনে করেন ভারতের এখন ইরানের সাথে আরো সাবধানে পা ফেলা উচিত? আমি কিন্তু প্রত্যেকের কমেন্ট পড়ব। বন্ধুরা, আগামী দিনে ইরান পুরোপুরি একটা মিলিটারাইজড স্টেট বা সামরিক রাষ্ট্রে পরিণত হতে পারে। প্রাপ্ত তথ্য বলছে কূটনীতির বদলে সামরিক কৌশল বেশি গুরুত্ব পাবে, যার ফলে মধ্যপ্রাচ্যে আঞ্চলিক দ্বন্দ্ব আরো বাড়বে। কারণ আইআরজিসি ইরাক ও সিরিয়ায় হেজবোল্লাহ এবং হুতিদের মতো গোষ্ঠীগুলোকে সমর্থন করে। তারা ক্ষমতায় থাকলে এই সমর্থন আরো বাড়বে। পাশাপাশি ইরানের ভেতরে সাধারণ মানুষের ওপর চরম অত্যাচার শুরু হতে পারে। সোর্স বলছে মহিলাদের ওপর ইসলামিক আইন আরো কঠোরভাবে চাপিয়ে দেওয়া হবে, তাদের বাইরে বেরোনো বন্ধ হবে এবং নজরদারি বা সার্ভেলেন্স অনেক বেড়ে যাবে। ইতিহাস ঘটলে আমরা দেখতে পাই ইরানের এই অবস্থা আসলে পাকিস্তান, ইজিপ্ট, যেখানে 2014 সাল থেকে প্রাক্তন সেনা অফিসার আল সিসি ক্ষমতায় আছেন, এবং মায়ানমারের, যেখানে নির্বাচিত নেত্রী আং সাং সুকিকে জেলে বন্দি করে মিলিটারি জুন্টা দেশ চালাচ্ছে, এদের মতোই হতে চলেছে। এর ফলে ইরানে ভবিষ্যতে আরো বড় জনরোষ বা পাবলিক আনরেস্ট দেখা যেতে পারে। সবশেষে বলবো, আজকের আলোচনা থেকে আমরা পরিষ্কার বুঝতে পারলাম যে কিভাবে আইআরজিসি সুযোগ বুঝে কোনো ট্রাঙ্ক না নামিয়ে একটা গোটা দেশের সরকার ব্যবস্থাকে হাইজ্যাক করে নিয়েছে। এটা শুধু ইরানের জন্য নয়, ভারত সহ গোটা বিশ্বের জন্য এক গভীর চিন্তার বিষয়। আমি মিষ্টি আপনাদের জন্য এভাবেই বিশ্বের কঠিন এবং জটিল জিওপলিটিক্যাল খবরগুলো খুব সহজে বাংলা ভাষায় নিয়ে আসি। আমার এই প্রয়াস যদি আপনাদের ভালো লাগে, তাহলে জিওটিক্যাল চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং আপনার পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করুন, কারণ সঠিক তথ্য জানা আমাদের সবার অধিকার। ভালো থাকবেন, সুরক্ষিত থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ। কমেন্ট করে জানান আপনার মূল্যবান মতামত।